নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩ লক্ষ ভোটে আসানসোল জয় করার পরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই নিয়ে কিছু কথা আজকে বলবো। এত বড় জয়, যেখানে ২ লক্ষ ভোটে বাবুল সুপ্রিয় জিতেছিলেন, সেখানে শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট, তিনি ৩ লক্ষ ভোটে জিতলেন, অগ্নিমিত্রা পলকে হারালেন ওই আসানসোলের মাটিতে। তাও কিন্তু কাঁটা পায়ে ফুটে থাকলো। কেন বলছি বলুন তো? আমরা আজকে আপনাদের দেখাবো যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক জয়ের অব্যবহিত পরে তিনি ফেসবুকে একটি তার পেজে আপলোড করলেন, একটি মেসেজ পড়লেন। কি পড়েছেন একটু পড়ে শোনাই। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করার জন্য সমগ্র আসানসোলবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ। তারপর শেষ করছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন নির্বাচনের রেজাল্ট বেরোনোর ঠিক 2 ঘন্টার মধ্যে, এবং হাসি হাসি মুখে শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছবি তিনি পোস্ট করেছেন। আমাদের এখানেই প্রশ্ন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খোঁচাটা দিলেন কেন, কি কারণে খোঁচাটা দিলেন? তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণ্ডগোল এখনও জিয়ে আছে? পেছনের ঘটনাটা আপনাদের আজকে একটু বলবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি এই জাতীয় ফেসবুকে পেজে পোস্ট করার পেছনে একটা অন্য কারণও আছে। সেটা হচ্ছে আসানসোলে লোকসভা কেন্দ্রে ক্যান্ডিডেট হিসেবে সায়নী ঘোষকে প্লেস করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে সায়নী ঘোষের পরিবর্তে সরাসরি শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে মনোনীত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আসানসোলের প্রার্থী আর শত্রুঘ্ন সিনহা হচ্ছেন বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নন। এবং তার পরবর্তীকালে শোনা যায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডেকে বলেন যে শত্রুঘ্ন সিনহাকে আমি দাঁড় করিয়েছি, তোমাকে জেতাতে হবে, তোমাকে ওখানে পড়ে থাকতে হবে। এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জটা নেন এবং সরাসরি আসানসোলে পৌঁছে যান। কিন্তু লক্ষণীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে যাননি, গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পেছনে কারণ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সায়নী ঘোষ ক্যান্ডিডেট হন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট হন। ফলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেটের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কেন? তার কারণটা হচ্ছে রাজনৈতিক। ব্যাপারটা হচ্ছে পার্টির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই বার্তাটা দিতে চান না যে সরাসরি পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে আমি প্রচারে গেলাম না। ফলে তিনি প্রচারে গেছেন, তিনি প্রচার করেছেন, এবং সেই প্রচারে আপনারা দেখেছেন যে হুটখোলা গাড়িতে যখন প্রচারে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঠিক পেছনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কয়েকবার সৌজন্য বিনিময় হয়েছে, কিন্তু সরাসরি যে হৃদয়ের আন্তরিকতা, পার্টি লিডারশিপের সঙ্গে যে আন্তরিকতাটা থাকে, আমরা কিন্তু প্রকাশ্যে বা কোনো সাংবাদিক কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্কটা দেখেনি। দেখার পেছনে কারণ তো আপনারা নতুন করে বলার অপেক্ষা রাখেন না, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে রাজ্য স্তরে রাজ্য সরকারের যে আইনগত দিকটা দীর্ঘদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখতেন, সেই ক্ষমতাটা কিন্তু কেড়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নিজস্ব তার খুব ঘনিষ্ঠ ল ফার্মকে দিয়ে এখন রাজ্য সরকারের আইনগত ব্যাপারটাকে দেখানো হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জাতীয় আচরণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্ষুণ্ণ হয়েছেন দীর্ঘদিন ধরে মমতার সঙ্গে লড়াই করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এগেনস্টে রিয়্যাক্টও করেছিলেন, এবং সেই লড়াইটা আপনারা জানেন, আমরা নতুন করে বলার দরকার নেই। কল্যাণ ভার্সেস অভিষেকের সেই লড়াই। পরবর্তীকালে জি বাংলার সেটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিক, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। ওই লড়াইটা তিনি ব্যক্তিগত কারণে তিনি লড়াইটা করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কথা দিয়েছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঢোকানো হবে না, তার সত্ত্বেও তিনি ঢুকিয়েছেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে বাদানুবাদ চলছিল। তারপর আসানসোলের ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য। জেতালেন, 3 লক্ষ ভোটে জেতালেন, এবং জিতিয়েই পোস্টটা করলেন, যেখানে সরাসরি ক্রেডিটটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন তিনি অতীতেও বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসে আর কাউকে নেতা বলে মনে করি না, আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এই ফেসবুক পেজের পোস্টটা কিন্তু সেই দিকেই কিন্তু ইঙ্গিত ভাই। সেই ঘটনাটাই আপনাদের এতক্ষণ বলছিলাম। কিন্তু ইন্টারেস্টিং আরও একটা জায়গা আছে, যে শত্রুঘ্ন সিনহা যার হয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইভাবে হুটখোলা গাড়িতে প্রকাশ্যে অতক্ষণ প্রচার করলেন, শত্রুঘ্ন সিনহাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো ক্রেডিট দিলেন না। আপনি ভাবুন, একটা দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় পোস্ট সর্বভারতীয় সভাপতি, ঠিক পরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে পর্যন্ত শত্রুঘ্ন সিনহা ক্রেডিটটা দিলেন না।
যে ক্রেডিটটা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এখানেই হচ্ছে লুকিয়ে রয়েছে রহস্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠোঁটে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ধারণা, অভিষেক নয় শত্রুঘ্ন সিনহাকে বুঝিয়ে দিয়েছেন, আমাদের ধারণা, কেউ আমাদের বলে দেয়নি, আমাদের ধারণা যে এই আপনি যে ক্যান্ডিডেট হয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট নন। এটা না বোঝালে কখনো শত্রুঘ্ন সিনহার মতো 3 লাখ ভোটে জেতা একজন ক্যান্ডিডেট জেতার কিছুক্ষণের মধ্যে প্রেসের সামনে সরাসরি ক্রেডিট দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, স্থানীয় কিছু নেতাকে ক্রেডিট দিলেন এবং ক্রেডিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একবারও ভুল করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উচ্চারণ করলেন না। সেই প্রেস কনফারেন্সটা আমাদের হাতে এসছে, শুনুন। बस ये प्रभु की असीम अनुकंपा है, अल्लाह ताला का फजल है, वाहेगुरु का आशीर्वाद है कि आज आसनसोल की जनता और हमारे तृणमूल कांग्रेस के कार्यकर्तागण और ख़ासकर हमारे तृणमूल कांग्रेस के नेतागण, जिसमें से मैं विशेष जोर देना चाहूँगा मौलाना घटक जी पे, जिन्हें मैजिक मैन कहा मैंने, जो प्रोग्राम के गार्डियन रहे, साथ में कल्याण बाबू, कल्याण बैनर्जी, जो खासकर उनको भेजा गया इसी चुनाव का पूरा कंडक्ट करने के लिए, संभालने के लिए हम लोगों को और आगे बढ़ाने के लिए। साथ ही मैं उन नेताओं का भी जिक्र करूंगा, चाहे हमारे अपने उज्जवल बाबू हों, चाहे हमारे अपना नौरेन बाबू हों, कि अभीरा हरे राम बाबू हों, कि जितने सारे हमारे लोग की विधान बाबू हों, द वर्दी सन ऑफ द वर्दी फादर मानिक बाबू का बेटा विधान बाबू, या हमारे वो तापुष बाबू हों, ये सारे लोगों ने, और अमरनाथ चैटर्जी, ये सब लोगों ने मिलके जो समा वातावरण तैयार किया है तृणमूल कांग्रेस के पक्ष में। और सबसे ज़्यादा मैं कहूँगा हम सबों ने मिलके कोशिश की है कि देश की ग्रेट लेडी, ग्रेट लीडर और हम सबों की चहेती, हम सबों की मोस्ट फेवरेट, मोस्ट पॉपुलर लीडर ऑफ द कंट्री, ऑनरेबल सीएम ऑफ बंगाल ममता बनर्जी जी के आन बान और शान में 4 चांद लगाने की। तो जीत का सेहरा उनके सर पे जाता है, ममता जी के सर पे जाता है, और जीत का श्रेय यहाँ के जनता जनार्दन को जाता है, आसनसोल की, यहाँ के हमारे नेताओं को जाता है, तृणमूल कांग्रेस के हमारे अपने कार्यकर्ताओं को जाता है। और कुछ हद तक उन कार्यकर्ताओं में एक मैं भी इस चैलेंज को स्वीकार करते हुए आगे आया, उनके निर्देश को, ममता जी के निर्देश को और आसनसोल की जनता जनार्दन के आदेश को अध्यादेश मानते हुए आया यहाँ पे। और मुझे इस बात की बहुत ही प्रसन्नता हुई कि मैं इन लोगों के प्यार के आगे जो नतमस्तक हूँ और रहूँगा हमेशा यहाँ पे, लेकिन इन लोगों की आशाओं के या अपेक्षाओं के अनुरूप मैं सामने आ सका, চ্যালেঞ্জ को स्वीकार कर सका आप लोगों की वजह। 3 লাখ ভোটে জেতার দিনও পিসি ভাইপোর ভেতরের লড়াই ক্রমশ এক্সপোজড হয়ে যাচ্ছে। নিয়ে তথাকথিত বেঙ্গলি বাংলা সংবাদ মাধ্যম সেভাবে কথা বলবে না, সোচ্চার হবে না। আমরা একটু দেখালাম আপনাদের, এর পরবর্তীকালে আরও অনেক স্টোরি এ নিয়ে আছে, সেগুলো আপনাদের জানাবো। কিন্তু প্রশ্নটা একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে 3 লাখ ভোটে আসানসোল জয় এবং বালিগঞ্জ উপনির্বাচন জয়ের পর কেন এই নির্বাচনটা জিতলো সেটা নিয়ে আমরা অন্যদিন ব্যাখ্যা করবো, যে উপনির্বাচনগুলোতে এত ম্যাসিভ ভোটে আসানসোলের জয়ের পেছনের কারণটা কি, বা বালিগঞ্জ উপনির্বাচনে মাত্র 20,000 ভোটে জিতলেন, সিপিএমের দ্বিতীয় স্থানে উঠে আসে। এইসব অঙ্কগুলো নিয়ে দীর্ঘ পর্যালোচনা আছে, সেটা অন্য সময় করবো। কিন্তু আমাদের খালি মনে হচ্ছিল 3 লাখ ভোটে আসানসোল জেতার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম তো বদলে যাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরের ইকুয়েশনসটা কী হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে ইকুয়েশনসটা একটু সংক্ষেপে বলি, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসানোর চেষ্টার একটা রব তোলা হয়েছিল বেশ কিছুদিন ধরে। 2 মে 2021 বিধানসভা নির্বাচন জেতার পর এবং তারপর পরপর কর্পোরেশন এবং পুরসভা নির্বাচনগুলো জেতার পর বারবার একটা ঝড় তোলার চেষ্টা করা হয়েছিল। এবার প্রধানমন্ত্রী হবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে খাওয়ানো হয়েছিল এবং এটাকে প্রমোট করেছিলেন কিন্তু পিকেট টিম এবং সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে বাংলার মুখ্যমন্ত্রী পদটা ফাঁকা হবে, সেখানে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সূক্ষ্ম নয়, একদম পরিষ্কার লক্ষ্যে পুরো ক্যাম্পেইনটা ধাবিত হয়েছিল। ধাক্কা খেলো কখন? যখন ত্রিপুরায় মার খেলেন। ধাক্কা খেলো কখন? যখন গোয়াতে গোহারান হারল তৃণমূল 40-0। ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলতে শুরু করলেন যে বেসিক্যালি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রমোটটা করার চেষ্টা করেছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, বাংলার বাইরে কোনো স্টেটে তার যদি একজন বিধায়কও না থাকে তাহলে তিনি কি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার স্বপ্ন দেখবেন। ফলে স্বাভাবিকভাবে সেই পারসেপশনটা কিন্তু একটা একদম সংঘাতের জায়গায় গেল।
পারসেপশনটা একটা বড় ধাক্কা খেলো, যেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক সংবাদদাতারা, সংবাদ মাধ্যমে যারা কেউ কেউ একটু আলোচনা শুরু করেছিলেন যে মোদির বিকল্প মুখ ভারতবর্ষের আগামী দিনে হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সেই পর্যালোচনাটা বন্ধ করে দিলেন। কারণ ততদিনে কেজরিওয়াল একটি স্টেটের পর দ্বিতীয় স্টেটে চলে এসেছেন, দিল্লির পর পাঞ্জাব দখল করে নিয়েছেন, ফলে স্বাভাবিকভাবে কেজরিওয়ালের নামটা আগে আসবে, মমতার নাম কেন আসবে সেটাই তো স্বাভাবিক। তারপরে গোয়াতে শূন্য পেলেন, গোয়া রান হল, সেখানে গোয়াতে 40টার মধ্যে আপ 2টো সিট পেয়ে গেল। ত্রিপুরায় এতগুলো পুরসভা নির্বাচনে তারা কন্টেস্ট করলেন এবং কন্টেস্ট করে একটা মাত্র কর্পোরেশন নির্বাচনে একটা মাত্র সিটে তারা জিতলেন তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে সেই প্রার্থীও বিজেপিতে জয়েন করে গেল এবং ত্রিপুরার যে অবস্থা এখন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে বাকি রইল কে? মেঘালয়। শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে ঢাকঢোল পিটিয়ে প্রচার হচ্ছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কোথায়? মেঘালয়ে যাচ্ছেন। মেঘালয়ের অবস্থাটা কি একটু সংক্ষেপে বলি, আমরা হরিয়ানাতে যাব। মেঘালয়তে বেশ কিছু কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ককে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছেন, এটা ঘটনা। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজনীতি যারা জানেন তারা জানেন যে পাহাড়ে যারা বিধায়ক হন তারা রাত্রিবেলা কোন দলে আছেন তারা নিজেরাও ভুলে যান, সকালবেলা উঠে প্রতি মিনিটে তারা দলবদল করেন। ফলে সেখানে দাঁড়িয়ে কে কোন দলে ক্যান্ডিডেট, কে কোন দলের বিধায়ক সেটা খুব ইম্পর্টেন্ট নয়। আপনারা জানেন মণিপুরে একমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, কদিনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন। ফলে স্বাভাবিকভাবে মেঘালয়ে যে কজন কংগ্রেসের প্রার্থীকে নিয়ে গেছেন, মানে কংগ্রেসের বিধায়ককে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে নিয়ে গেছেন, লাস্ট যে বিভিন্ন সংবাদ মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে রিপোর্টে বেরোচ্ছে যে তারাও অখুশি, তারা তৃণমূলে থাকতে চাইছেন না, তারা নয় শিফট করবেন বিজেপিতে কিংবা কংগ্রেসে আবার শিফট করবেন। সেই ভাঙন রোধের জন্য শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেঘালয়। তাহলে মেঘালয় থেকে আগামী দিনে কি সম্ভাবনা আছে আপনারা বুঝে নিন। শেষ করবো আরেকটি খুব উল্লেখযোগ্য পয়েন্ট দিয়ে। আপনারা জানেন হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস শাখা খুলেছিল, সেখানে অশোক তানওয়ার কংগ্রেসের দীর্ঘদিনের পড়কাওয়া একজন যুব নেতা, প্রমিজিং নেতা, তিনি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করেছেন। আমারও একটা সময় মনে হয়েছিল যে হরিয়ানাতে বোধহয় তৃণমূল কংগ্রেস এবার শাখা খুলছে, যখন হরিয়ানায় কিছু করতে চেষ্টা করবে, কারণ অশোক তানওয়ারের মতো একজন প্রমিজিং ইউথ লিডার তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে দিল্লিতে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং পরবর্তীকালে শোনা গেল যে হরিয়ানার মূল দায়িত্বটা তিনি নিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্লেস করলেন। গোয়াতে যে তৃণমূল কংগ্রেস হেরেছে তার ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য যে কমিটি তৈরি হলো তাতে অশোক তানওয়ারকে রাখা হলো, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাখা হলো। সেই অশোক তানওয়ার সম্প্রতি রাতারাতি তৃণমূল কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে জয়েন করে গেলেন। আমরা সংবাদটা সম্প্রতি পেলাম, আপনারাও কেউ কেউ হয়তো পেয়েছেন। অর্থাৎ হরিয়ানাতে যে শাখা খুলতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটাও একদম সমূলে বিনাশ হওয়ার জায়গায়, কারণ হরিয়ানাতে কেউ তৃণমূল কংগ্রেসকে চেনেও না, জানেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা রাজনৈতিকভাবে সচেতন মানুষ কিছু জানেন, অশোক তানওয়ার সেই পরিচিতিটা করাতে গিয়েছেন। সেই অশোক তানওয়ারকে তুলে নিলেন কে? অরবিন্দ কেজরিওয়াল আপ। ফলে উত্তর ভারতে তৃণমূল কংগ্রেসের শাখাগুলোর স্বপ্ন বিলীন হয়ে গেল। উত্তর পূর্ব ভারতে একমাত্র মেঘালয়ে চেষ্টা করছেন, আসামে সম্ভাবনা নেই, তার কারণ বিজেপি উত্তর পূর্ব ভারতের এন্টায়ার দায়িত্বটা হেমন্ত বিশ্ব শর্মার হাতে দিয়ে দিয়েছেন। ফলে হেমন্ত বিশ্ব শর্মা আসামকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করছেন, শুধু না উত্তর পূর্বাঞ্চলে এন্টায়ার কোঅর্ডিনেশনটা হেমন্ত বিশ্ব শর্মা করছেন। পাশাপাশি বিপ্লব দেব ত্রিপুরায় রয়েছেন। ত্রিপুরায় এত মার খেয়েছে তৃণমূল কংগ্রেস লাস্ট পুর নির্বাচনকে কেন্দ্র করে, আর পশ্চিমবঙ্গ থেকে কোনো নেতা তৃণমূল কংগ্রেসের ত্রিপুরায় যেতে চাইছেন না। শেষ পর্যন্ত চেষ্টা হয়েছিল তৃণমূলের বিজেপির কিছু বিধায়ককে ভাঙিয়ে ত্রিপুরাতে তৃণমূলে নিয়ে আসার, সেখানেও একটা অঘটন ঘটল। সুদীপ রায় বর্মন দীর্ঘদিনের বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির আভ্যন্তরীণ কিছু ইকুয়েশনসের সমস্যায় তিনি ভুগছিলেন, বিজেপি ছাড়বো করছিলেন, তৃণমূলের ব্ল্যাঙ্ক অফার তার কাছে ছিল, তিনি হঠাৎই সিদ্ধান্ত নিলেন তিনি দল ছাড়বেন। সেটা ঘোষিত হলো আগরতলা থেকে। পরবর্তীকালে আমরা দেখলাম সেই সুদীপ রায় বর্মন তৃণমূল কংগ্রেস না বেছে কংগ্রেসে চলে গেলেন এবং কংগ্রেসের দায়িত্ব নিয়ে বসলেন। বুঝতেই পারছেন সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে গোয়াতে শূন্য, হরিয়ানাতে অশোক তানওয়ার চলে গেলেন, মেঘালয়ে যারা কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে গেছেন তারা সবাই দল ছাড়বো বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। খুব কিছুদিনের মধ্যেই সেই সংবাদ আপনাদের দেব। আর তারপর গোদের ওপর বিস্ফোরা ত্রিপুরাতে
পশ্চিমবঙ্গের তথাকথিত কংগ্রেসের নেতারা ত্রিপুরায় যেতে চাইছেন না। এই অবস্থায় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন মেঘালয়। যদি ওই যে এক্সিস্টিং যে যারা কংগ্রেস থেকে যারা বিধায়ক এসছে তাদের ধরে রাখা যায়। সামগ্রিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখানেই আসতে চাইছি, সামগ্রিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ওই রিপোর্টটা একটু ছোট্ট করে শুনিয়ে আমরা আসছি, যেখানে হরিয়ানার কি রিপোর্টটা তৃণমূল কংগ্রেসের, আপনারা একবার শুনুন তারপর আসছি। Welcome back, and we have some breaking news coming in. TMC leader Ashok Tanwar is all set to join the Aam Aadmi Party today, and remember, Tanwar was also part of the Congress Party before TMC. He held the post of the Haryana Congress chief in past, and Tanwar, along with his supporters, will now join the Aam Aadmi Party, and as per sources, AAP will certainly give him the responsibility in the Haryana politics. सूत्रों के मुताबिक डॉक्टर अशोक तंवर के हाथ में भी हो सकती है हरियाणा प्रदेश में आम आदमी पार्टी का कमान, साथ ही साथ उन्हें उस स्टेट की पूरी तरह से जिम्मेदारी भी दी जा सकती है। So that's the update coming across as far as Ashok Tanwar is concerned. Pulkit is joining us with more details. He was actually a part of the TMC committee that had to oversee their loss in Goa politics and the elections that happened. Pulkit, what happened with him now, with him joining the Aam Aadmi Party? देखिए, अभी जो सूत्र बता रहे हैं वो ये कि अशोक तंवर ने बीच में आम आदमी पार्टी के नेता अरविंद केजरीवाल से बात की थी और जो हरियाणा के कई नेता हैं उनके संपर्क में थे। आज अरविंद केजरीवाल की मौजूदगी में वो आम आदमी पार्टी में शामिल हो रहे हैं। और তাহলে দাঁড়ালোটা কি? হরিয়ানাতে অশোক তনওয়ার চলে গেলেন, মেঘালয়ের বিধায়করা দল ছাড়বেন বলে ঠিক করে নিয়েছেন, ত্রিপুরাতে শূন্য, গোয়াতে শূন্য, শুধু পশ্চিমবঙ্গে আসানসোলে 3 লাখ ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। আর যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে কি করবেন? মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন? সেটাও তো তিনি এই মুহূর্তে রাজি নয়, যা পরিস্থিতি, যা আভ্যন্তরীণ ইকুয়েশনস বলছে। এখানেই উদ্বেগ অভিষেকের। অভিষেক চাইছেন দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদটা ছাড়ুন, তিনি দিল্লিমুখী হন। তিনি দিল্লিতে যদি প্রধানমন্ত্রী নাও হতে চান, হতে পারেন, দিল্লির রাজনীতিতে বেশি করে পার্টিসিপেট করুন, করে সর্বভারতীয় একটা ইমেজ তৈরি করে দিল্লির মসনদে বসার চেষ্টা করুন। ততদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদটা দখল করবে। এই লড়াইয়েরই আফটার এফেক্ট আপনারা কিছুদিন আগে দেখেছেন। পার্থ চট্টোপাধ্যায়, ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের বিরুদ্ধে ক্রমাগত কুণাল ঘোষকে মাঠে নামিয়েছেন অভিষেক। যে ঘটনাটা এর আগে বলেছিলাম সেই ঘটনাটাই কিন্তু আবার ফিরে আসছে এই বাংলায়। অর্থাৎ আসানসোলে 3 লাখ ভোটে জয় শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবে না, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিষেক ভীষণভাবে আরও সচেষ্ট হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পোট খাওয়া রাজনীতিবিদ, তিনি জানেন আসানসোলে 3 লাখ ভোটে জেতাটা একটা টেম্পো তৈরি করবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে, তার বেশি কিছু নয়। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ার এবারও অধরা থাকবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, 2024-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন ফেস করতে যাবেন এই পশ্চিমবঙ্গে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হবে 69 বছর। 2024-এ যদি না পারেন, আবার 5 বছর অপেক্ষা, অর্থাৎ তখন তার বয়স যাবে 75-এর কাছে। তখন নতুন করে লড়াইয়ের এই তেজটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর থাকবে না। ঠিক সার্বিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসানসোলের নির্বাচন, আমাদের নিজের যেটা কনক্লুশন, আসানসোলের এই নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা বুস্ট আপ জায়গা তৈরি করলো, কিন্তু আখেরে শেষ পর্যন্ত কিছু দিল না। তার কারণ দিল্লিতে মোদির সরকার 2024 পর্যন্ত থাকছেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাখা প্রশাখা বিস্তার করতে যাচ্ছে, সেগুলো খুব ফলদায়ী হতে চলছে না। সেই ঘটনাটাই আপনাদের সংক্ষেপে বর্ণনা করলাম।